সকাল 11টা। জেল থেকে ছাড়া পেয়ে রাশেদ চৌধুরী। তবে ইলেকশনের নমিনেশন থেকে বাদ করে দেওয়া হয় সহ মিনিস্টার পদ থেকেও বহিষ্কার করা হয়েছে তাকে। চূড়ান্ত অপমানিত আসছে। থানার বাইরে প্রেস মিডিয়ার ভিড়। বের হতেই একঝাঁক প্রশ্নের সম্মুখীন হলো সে। কোনো রকম সেগুলি এড়িয়ে দ্রুত গাড়িতে উঠে বসল। তার পাশে বসল আজিজ। গাড়ির দরজা ভালো করে লক করে দিয়ে রাশেদ চৌধুরী বলল, স্যার, এখন কি করবেন? বিকাল 5টা নাগাদ বাড়ি সিলগালা করে দিবে। এরপর? কোনো চিন্তা না করে রাশেদ চৌধুরী ফটফট করে বলল, বিকালের আগেই আমরা রওনা দিয়ে দিব। ময়মনসিংহে যেই বাসাটা আছে সেখানেই উঠব। আমার সব ব্যাংকের টাকা ক্যাশ করে বের করে ফেলার ব্যবস্থা করো। আচ্ছা স্যার। এই কল রেকর্ডিং কিভাবে ফাঁস হলো আজিজ? আরিয়ানের হাতে কিভাবে গেল এটা? জানি না স্যার। রাশেদ চৌধুরী এক দৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ যে এত কিছু হয়ে যাবে কল্পনাও করেনি সে। মাথায় এখন শুধু একটা চিন্তাই ঘটছে। আরিয়ানের চোখে কাল যে ক্ষোভ দেখেছে তাতে স্পষ্ট নিজের ধ্বংসটাই দেখতে পেয়েছিল সে। তার কিছু হয়ে গেলে মায়ার কি হবে? এই পৃথিবীতে একমাত্র নিজের মেয়েকে সে সত্যিকারে ভালোবাসে। সব দিক থেকে সে প্রচণ্ড নিকৃষ্ট হলেও পিতা হিসেবে তার তুলনা হয় না। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে সে মায়াকে একটা নিরাপদ জায়গায় ব্যবস্থা করে দিলে সে নিশ্চিত হতে পারবেন। গাড়ির শব্দ শুনে দৌড়ে নিচে নামলো মায়া। চোখে মুখে ফোলা ফোলা। রাশেদ চৌধুরীকে দেখতেই সে বাবা বলে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। সস্নেহে মায়ার মাথায় হাত বুলিয়ে দিল রাশেদ। নিচু গলায় বলল, কাঁদে না মা, আমি এসে পড়েছি তো। জানো বাবা, ওরা কিসব বলছে তোমার নামে। আমি তো জানি তুমি কখনো খারাপ কাজ করতে পারো না, তাই না বাবা? রাশেদ চৌধুরী মায়ার প্রশ্নের কোনো উত্তর দেয় না। মায়াকে ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছে দিয়ে বলে, আমাদের এখান থেকে চলে যেতে হবে মা। বিকেলেই রওনা দিব। তুমি নিজের সবকিছু দ্রুত গুছিয়ে নাও। কেন বাবা? আমি পরে তোমাকে বলবো। এখন যাও, সব গুছিয়ে নাও, ঠিক আছে? মায়ার সম্মতিসূচক মাথা নাড়ায়। বাবার চেহারায় এমনি চিন্তার ছাপ। এখন আর প্রশ্ন করে সে ঝামেলা বাড়াতে চায় না। চুপচাপ নিজের ঘরে এসে পড়ে। ইতি সব গুছিয়ে দিতে চায়। মায়া উদাস মনে জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়েছে। কেমন একটা দোটানার মধ্যে দিয়ে যাচ্ছে সে। নিজের বাবাকে সে কীভাবে অবিশ্বাস করবে? অথচ সব প্রমাণ তার বাবার বিরুদ্ধে। হ্যাঁ, আর ভাবতে ইচ্ছে করছে না। যা ইচ্ছা নিশ্চয়ই ভালোর জন্যই হচ্ছে। বাড়িটা আজ কেমন যেন নির্জীব। ভালো লাগছে না তার। ম্যাম, ইতির ডাকে পিছনে ফিরল মায়া। মলিন হেসে বলল, বলো ইতি। আপনার সব গুছিয়ে দিয়েছি। আধা ঘন্টা পরেই তো বের হবেন। হুম। সাবধানে থাকবেন ম্যাম। সাবধানে থাকবো মানে? তুমিও যাবে আমার সাথে? এটা কি আর হয় ম্যাম? আমি সামান্য সার্ভেন্ট, তাছাড়া বড় স্যার রাগ করবেন। ফালতু কথা বলো না। আমি বলবো বাবাকে। ইটস ফাইনাল। ইতির নির্লিপ্ত দৃষ্টি তাকিয়ে থাকে। মায়া মেয়েটা এত ভালো কেন? একদম বাবার উল্টো। হয়তো মায়ার মা অনেক ভালো ছিল। গাড়ি চলছে উদ্যম গতিতে। নির্জন রাস্তা, চারদিকে স্তব্ধ একটা ভাব। গাড়ি ড্রাইভ করছে আজিজ। পাশের সিটে বসেছে রাশেদ চৌধুরী। চোখে মুখে চিন্তার ছাপ। এই পরিস্থিতিটা তার খুব চেনা। খুব কাছের এমন একজন পরিস্থিতির ভেতর দিয়ে যেতে দেখেছে সে। অজানা ভয় হচ্ছে তার পরিণতিকেই আজকেও সেই রকম হবে। পেছনের সিটে মায়া আর ইতি। গাড়ির জানালা খুলে রেখেছে মায়া। সাই সাই করে বাতাস ঢুকছে। হঠাৎই ব্রেক কষল আজিজ। রাশেদ চৌধুরী বিচলিত গলায় বলল, কি হলো আজিজ? গাড়ি থামালে কেন? আজিজ সামলে ইশারা করে সামনের দিকে তাকাতেই দেখলো একটা কালো রঙের গাড়ি একদম তাদের গাড়ি বরাবর দাঁড়িয়ে আছে। মায়া এতক্ষণে চোখ বন্ধ করেছিল। গাড়ি থেমে যাওয়ায় চোখ খুলল সে। ততক্ষণে গাড়ি থেকে বেরিয়ে গিয়েছে রাশেদ চৌধুরী, সাথে আজিজও। মায়া জানালা দিয়ে একবার বাইরে তাকিয়ে দেখলো কালো কাপড় পরা বন্দুকধারী অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। সে ভীত কণ্ঠে বলল, কি হয়েছে ইতি? এরা কারা? আমি তো জানি না ম্যাম, আপনি ভয় পায়েন না। কালো রঙের গাড়ি থেকে বেরিয়ে এলো আরিয়ান। আপাদমস্তক কালো পোশাক, তার হাতে একটা রিভলভার ঘোরাচ্ছে সে। রাশেদ চৌধুরী দ্রুত আজিজকে বলল, গাড়ি থেকে আমার বন্দুকটা দাও তো আজিজ। আজিজ দিল না, ঠায় দাঁড়িয়ে রইল। রাশেদ চৌধুরী ভ্রু কুচকালো। আরিয়ান বাঁকা হেসে বলল, বন্দুক দিয়ে কী করবে রাশিদ? তাছাড়া আজিজ তোর বন্দুক কোথা থেকে দিবে? তোর পুরো গাড়ি খুঁজে কোনো অস্ত্র পাবি না এখন। রাশেদ চৌধুরী চমকালেন। চোখ তুলে অবিশ্বাস নিয়ে আজিজের দিকে তাকিয়ে বললেন, আজিজ, তুমি? আজিজ একগাল হেসে বলল, ওনার অনেক টাকা দিয়েছে স্যার। রাশেদ চৌধুরী গর্জে উঠে বললেন, আজিজ, ইউ রাস্কেল। আরিয়ান একটু এগিয়ে এসে বলল, আহা, ওকে ধমকাচ্ছিস কেন? ও তো তোর মতো টাকার পাগল। এত তাড়াতাড়ি ভুলে গেলি? আর হ্যাঁ, সব মিলে ওকে যেই গাড়িটা দিলি সেটা কিন্তু তোর ক্ষেত্রে প্রযোজ্য, তাই নয় কি? আরিয়ান নির্দেশে দুইজন লোক এসে রাশেদ চৌধুরী মাথা বন্দুক ঠেকালো। ট্রিগার চাপ দিতে গেলেই হাত দিয়ে থামিয়ে দিল আরিয়ান। বাবার মাথায় বন্দুক ঠেকাতো দেখে নিজের আছে
আর আটকাতে পারল না মায়া। ইতির মানা করা সত্ত্বেও গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো সে। বাবার এই অবস্থা থেকে ভয় পেয়ে বলল, বাবা, কে এরা? কি করছে এসব? রাশেদ চৌধুরী গভীর গলায় বললেন। তুমি ভেতরে গিয়ে বসো মা। মায়া তার কথা শুনল, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল তার। সামনে তাকিয়ে আরিয়ানকে দেখে আরও একদম অবাক হলো সে। আরিয়ান একবার মায়ের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। এই মেয়ের চোখের দিকে কেন যেন সহ্য হয় না তার। মেয়ের চোখে তো নিজেকে একদম দেবদূত বানিয়ে রেখেছিস। আজ অন্তত ওর ভুলটা ভাঙিয়ে দে, বলে দে কতটা জঘন্য তুই। মায়া আরিয়ানের মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে গেল। সর্বপ্রথম সে ভাবল আরিয়ান তার বাবাকে তুই করে বলছে কেন, বাবা কোনো প্রতিবাদ করছে না কেন, তার সরল মনে এত প্যাঁচ ঢুকলো। তবে এতটুকু বুঝলো সে আরিয়ান লোকেরাই রাশেদ চৌধুরীর মাথায় বন্দুক ধরে রয়েছে। সে কান্নামাখা কণ্ঠে বলল, আপনি কি বলছেন এসব? বাবাকে ছেড়ে দিন প্লিজ। কয়েকজন তার দিকে এগিয়ে ধরতে নিলে আরিয়ান তাদের থামিয়ে দিয়ে বলল, ওর গায়ে হাত দিবি না, কেউ পিছিয়ে যা। রাশেদ চৌধুরী চোখ মুখগুলো শক্ত করে দাঁড়িয়েছে। মায়া দৌড়ে গিয়ে আরিয়ানের কাছে গেল। আরিয়ানের এক বাহু ধরে জাকিয়ে বলল, কেন করছেন এমন? ওদেরকে বলুন না বাবাকে ছেড়ে দিতে। বাবা কিছু করেনি তো। আরিয়ান তাকালো মায়ের দিকে। মায়া হাতটাও সরালো বাহু থেকে। রাশেদ চৌধুরী উদ্দেশ্য করে ভয়ঙ্কর কণ্ঠে চিৎকার করে বলল, বল তুই কি করিসনি? এইসব জঘন্য কাজ, অসহায় মেয়েদেরকে নিয়ে দেহ ব্যবসা করিসনি? 20 বছর আগে আমার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে নির্মমভাবে মারিসনি? আমার মাকে আর বলতে পারলো না আরিয়ান, গলা ধরে এসছে তার। নিজেকে সামলানি সে বলল, আজকেও বলবি তুই নির্দোষ, কিছুই করিসনি তুই? কিছুই না। মায়া যে হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেল। অশ্রুসিক্ত নয়নে ফ্যালফ্যাল করে চেয়ে রইল সে রাশেদ চৌধুরীর দিকে। রাশেদ চৌধুরী চোখ মুখ মেলাতে পারল না মেয়ের সাথে। নিষ্প্রভ দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। আরিয়ান মায়ের আলতো হাতে জড়িয়ে নিয়ে বলল, জানিস রাশেদ, সেই দিন মায়ের উপর হামলা কে করছিল? এই আজিজ। মায়াকে কিডন্যাপ করেছিল এই আজিজ। তোর মেয়ের উপর খারাপ নজর আছে ওর ঠিকই, যেমন আমার মায়ের উপর তোর খারাপ নজর ছিল। তোর কল রেকর্ডিং আমার কাছে দিয়েছিল আজিজ। 20 বছর আগে আমার বাবার সাথে একইভাবে তুই বিশ্বাসঘাতকতা করেছিলি, আর আজ তোর সাথেও বিশ্বাসঘাতকতা করলো আজিজ। আরিনের কথা শুনে মায়া কোনো অভিব্যক্তি প্রকাশ করতে পারল না। সে তখন ব্যস্ত, তিক্ত সত্য কথাগুলো কোনো রকম হজম করে নিতে। রাশেদ চৌধুরী চোখ বড় বড় করে আজিজের দিকে তাকালো। আজিজ কাছামুচু হয়ে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে আরিয়ান কিভাবে জানলো। সে তো শুধু কল রেকর্ডিং দিয়েছিল, বাকি কথা আরিয়ান কি করে জানে। কপাল বেয়ে ঘাম পড়তে লাগলো তার। কিছু না ভেবে সে দৌড়ে পালাতে যেতে নিলেই আরিয়ান শ্যুট করে দিল। পরপর গুলি করায় সেখানেই লুটিয়ে পড়ল আজিজ। রক্তে ভেসে গেল রাস্তা। মায়ের চোখ মুখ কিসে বন্ধ করে ফেলে। তোকে তো আমার বাবা শান্তি দিতে পারেনি, কিন্তু তোর হয়ে আমি আজিজকে শাস্তি দিয়ে দিলাম। এই প্রথম যে নিজের কুকীর্তের জঘন্য অনুশোচনা হচ্ছে রাশেদ চৌধুরীর। আরিয়ানের দিকে তাকিয়ে সে 2 হাত জোর করলো, ধরা গলায় বলল, হ্যাঁ হ্যাঁ করেছি, সব করেছি, আমি সব করেছি। আমার মেয়েটা তো কিছু করেনি, ওকে কিছু করো না তুমি। আর একটু হাসলো, তারপর শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার মাও কিন্তু নির্দোষ ছিল, তুই কি করছিলি? রাশেদ চৌধুরী মাথা নিচু করে ফেলল। আরিয়ান তার নত চেহারার দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসি আসলো। মায়াকে নিজের আরও একটু কাছে টেনে নিয়ে বলল, তোর মতো আমি কখনোই করবো না রাশেদ। কুকুর কামড়ালে তো কুকুরকে আর কামড়ানো যায় না। মায়া এক দৃষ্টিতে একবার তার বাবার দিকে তাকালো। আরিয়ান হাত উঠিয়ে বন্দুক তাক করে টিগারটা গাড়ে আঙুল রাখলো। রাশেদ চৌধুরী অনুরোধ করে বলল, মায়া মা, তুমি দেখো না, চোখ বন্ধ করে রাখো। মায়া কথাগুলো শুনল। চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে অনবরত। আরিয়ান তাকে ঘুরিয়ে এক হাতে তার মাথাটা নিজের বুকে চেপে ধরল। চোখের ইশারায় রাশেদ চৌধুরী পিছু একটা আশ্বস্ত করে শ্যুট করে দিল। মায়া বাবা বলে আর্তনাদ করে উঠল। আরিয়ান তাকে মাথা থেকে উঠতে দিল না, শক্ত করে ধরে রাখল। রাশেদ চৌধুরীর মৃতদেহ পড়ে রইল। আরিয়ান সেদিকে তাকিয়ে মনে মনে তৃপ্তির হাসি আসলো। তখন তার বুকেই জ্ঞান হারিয়েছে মায়া। নিজের রুমে মায়াকে যত্ন করে শুয়ে দিল আরিয়ান। শত চেষ্টা করেও মেয়েটার সাথে খারাপ কিছু করার কোনো চিন্তা করতে পারছে না সে। কিছু একটা যেন আটকে দিয়েছে বারবার। কান্নার করার ফলে চোখ মুখ লাল হয়ে আছে মায়ার। ফর্সা চেহারা আর রক্তিম আভা যেন তার সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আরিয়ান বুকে তার কপাল ঠোঁট ছুঁয়ে দিল। সে জানে মায়া এই অবস্থার জন্য দায়ী, তবুও তার কিছু করার নেই। বাবা মার মৃত্যুর প্রতিশোধ তাকে নিতেই হতো। রুম থেকে বের হতে ইতির সাথে দেখা হলো। তন্ময়কে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, পাশের রুমে মায়ের জিনিসপত্র রেখে দে, আর কর্নার রুমে ইতি থাকার ব্যবস্থা করে দে। তন্ময় মাথা নড়ায়। আরিয়ান গটগট করে নিচে নেমে যায়। ইতির হাতে লাগেজগুলো দিয়ে তন্ময় এগিয়ে যায়। তার পিছু পিছু যায় ইতি। জ্ঞান ফিরেছে মায়া। উন্ভ্রান্তের মতো কাঁপছে আর চিৎকার চেঁচামেচি করছে সে।
ম্যাম একটু শান্ত হন, এভাবে চিৎকার করলে তো। উনি কোথায়? কোথায় উনি? উনাকে আসতে বলো আমার কাছে। কিভাবে পারলেন উনি আমার সামনেই বাবাকে? বলতে বলতে উচ্চস্বরে কেঁদে দিল মায়া। দরজা খুলে প্রবেশ করলো আরিয়ান। একটা কাজে বেরিয়েছিল, আসতেই শুনলো মায়া এমন করছে। সে অবশ্য জানতো মায়া কখনো স্বাভাবিক আচরণ করবে তার সাথে, সেই হিসেবে প্রস্তুত নিয়ে এসছে সে। মায়ের চিৎকার উপেক্ষা করে ইতিকে উদ্দেশ্য করে বলল, তুমি যাও ইতি, ওকে আমি দেখছি। নিঃশব্দে বেরিয়ে গেল ইতি। আরিয়ান ভেতর থেকে দরজা আটকে দিল। মায়ের দিকে এগিয়ে আসতেই মায়া চিৎকার করে বলল, কাছে আসবেন না, একদম কাছে আসবেন না বলছি। আরিয়ান জানে মায়া এখন নিজের মধ্যে নেই। তার রাগ হলো। ধীর পায়ে মায়ের সামনে গিয়ে বসল সে। ধরতে গেলে মায়া সিটকে তার হাত থেকে সরিয়ে দিয়ে বলল, ধরবেন না আমাকে, আপনি একজন খুনি, বাবাকে খুন করেছেন। মায়া রাগ উঠিও না আমার, কিছুই জানো না তুমি। কি জানবো? আপনি তো আমার সামনে। আরিয়ান শক্ত করে তার দুহাত নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখল। আর এক হাতে চোখের পানি মুছে দিয়ে গভীর কণ্ঠে পড়ল, আর এক ফোঁটাও পানি যদি বের হয় মায়া, আমার চেয়ে খারাপ আর কেউই হবে না। মায়ের চোখে আবারও ভিজে এলো। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে আবারও তার পানি মুছিয়ে দিল। মায়া হঠাৎই শান্ত হয়ে গেল। কেন হলো সে নিজেও জানে না। নিজের হাতের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছি। আরিয়ানার হাত ছেড়ে দিল। মায়া এক গালায় হাত রেখে বলল, আমার কথাগুলো শোনো, তারপর যদি তোমার মনে হয় আমি ভুল করেছি তখন ঠিক আছে, আমি মেনে নিব, কিন্তু কিছু না জেনে তুমি এমন কিছু বলতে পারো না। মায়ের দৃষ্টি নিচের দিকে, হাতের উল্টো পিঠ দিয়ে সে চোখ মুছে বলল। বলুন। আরিয়ান নরম কণ্ঠে বলল, তার আগে একটা প্রশ্নের উত্তর দাও। তোমার মা কিভাবে মারা গেছিল তুমি জানো? মায়া একটু অবাক স্বরে বলল, বাবা বলেছিল আমাকে জন্ম দিতে গিয়ে। তোমার মা তোমার জন্মদিন থেকে মারা যায়নি, তোমার বাবা নিজেতে তোমার মাকে খুন করেছে। মায়া দাঁতে দাঁত চেপে ক্ষিপ্ত কণ্ঠে বলল। কি সব বলছেন? বাবা কেন মাকে মারতে যাবে? আরিয়ান নির্লিপ্ত ভঙ্গিতে বলল, কারণ রাশিদের তখন আমার মাকে প্রয়োজন ছিল। তোমার মা ছিল তার পথের কাঁটা, তাই সেটাকে উপড়ে ফেলতেও 1 মিনিট ভাবেনি। মায়া কিছু বলতে যাচ্ছিল, তার আগে আরিয়ান তার ঠোঁটে আঙুল রেখে থামিয়ে দিয়ে বলল, আমার কথা শেষ হবে তারপর তুমি কথা বলবে, তার আগে না, ঠিক আছে? মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আর কোনো উপায় নেই তার কাছে। আরিয়ান বড় একটা শ্বাস নিয়ে বলতে শুরু করে, 20 বছর আগে আমার বাবা আদনান খান ছিলেন তখনকার মিনিস্টার। তার বিয়ে ছিল রাশেদ। মিনিস্টার হওয়ার সত্ত্বেও তার কোনো শত্রু ছিল না। অতিরিক্ত ভালো মানুষ ছিলেন বলেই রাশেদের ষড়যন্ত্র সে বুঝতে পারেনি। মিনিস্টারের বিয়ে হওয়ার তাগিদে সে নানা দুর্নীতি করলেও আমার বাবা তাকে বারবার ক্ষমা করে দিতেন। তখন ছিল ইলেকশনের সময়, বাবা ছিল খুব ব্যস্ত। কৌশলে একদিন বাবার ব্যাংকের সব টাকা রাশেদ নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলে। তারপর ইলেকশনের ঠিক 3 দিন আগে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে। বাবা নাকি লাখ লাখ টাকা ঘুষ নেয়। সেই বিরুদ্ধে মামলা প্রমাণ দেখে সে। সবসময় মানুষের ভালোর জন্য কাজ করে যাওয়া আমার বাবাকেই সবাই দোষী সাব্যস্ত করে। প্রচণ্ড অপমানিত হন তিনি। জনগণ থুতু করে তার উপর। ফলস্বরূপ রাজনীতি থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বাবাকে। আমার বয়স ছিল 8 বছর। আমি ছিলাম তখন আমার মামার বাসায়। তাই আমাকে আর ওখান থেকে না এনে সন্ধ্যাবেলা মাকে নিয়ে সরাসরি বাসা থেকে বেরিয়ে যাবে বাবা। বাবা মানসম্মান ধুলোয় মিশিয়ে ক্ষান্ত হননি রাশেদ। তার লোভাত দৃষ্টি ছিল মায়ের ওপর। প্রতিমধ্যে বাবার গাড়ি থামিয়ে মায়ের সামনেই তাকে মেরে ফেলে সে। তার জোর করে মাকে তুলে নিয়ে যাই নিজের বাসায়। তোমার বয়স হয়তো তখন 6-7 মাস হবে। মায়ের চিৎকার চেঁচামেচিতে তোমার মা এসে বাধা দিতেই এক পর্যায়ে তাকেও শ্যুট করে দেয় রাশেদ। তখন রাশেদের মাথায় চলছিল শুধু আমার মাকে পাওয়ার নেশা। শত কাকুতি মিনতি করেও ছাড় পায়নি আমার মা। সারা রাত নিজের স্বামীর খুনির নিকট শারীরিক নির্যাতন সহ্য করে সে। মানসিক সম্পূর্ণ ভেঙে পড়ে পরের দিনই কাছের টুকরো দিয়ে হাতের শিরা কেটে আত্মহত্যা করে মা। মামা সেদিন নিজের বোনকে বাঁচানোর জন্য ছুটে গিয়েছিল রাশেদের বাসায়, কিন্তু পারেনি। রাশেদ এত লোকের সাথে পেরে ওঠেনি সে। বস্তুত তার সামনেই তোমার মাকে শ্যুট করে রাশেদ। আমি তখন ছোট ছিলাম, কিন্তু অবুঝ ছিলাম না। একটু বড় হওয়ার পর মামার কাছে এইসব শুনি আমি। তখন থেকে প্রতিশোধের নেশা জেগে ওঠে আমার মাঝে। আর আজকে ঠিক একইভাবে রাশেদ চৌধুরীর শাস্তি দিতে পেরেছি আমি। ঠিক যেভাবে আমার বাবার সম্মান সে নষ্ট করেছিল, তেমনি ওর সম্মানও ধুলে মিশিয়ে দিয়েছি। এখন তুমি বলো, আমি কি ভুল করেছি? মায়া ছলছল নয়নে আরিনের দিকে তাকায়। লোকটা লাল লাল চোখগুলো বলে দিচ্ছে তার সবগুলো কথা সত্যি। আর এগুলো বিশ্বাস না করবো কোনো কারণ নেই মায়ের কাছে। কারণ তার সামনে তার বাবা সব স্বীকার করছে। নিজের উপর ঘৃণা হচ্ছে তার। এত খারাপ একটা লোকের মেয়ে সে, সি। আর আরিয়ান তার জন্য কত কিছু করছে। তার তো উচিত মায়াকেও মেরে ফেলা, কিন্তু সে তার কত যত্ন করছে ভাবতে আরও কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। আমি জানি রাশেদ চৌধুরী তোমার বাবা ছিল,
আর এটাও সত্য যে ও নিজের মেয়েকে সত্যি খুব ভালোবাসতো, কিন্তু আমরাও তো কিছু করার ছিল না। নিজের বাবা মায়ের কারণ করুণ মৃত্যুটা তো আমি এত সহজে ভুলতে পারতাম না, তাই না? মায়া মাথা নিচু করে মৃদুস্বরে উত্তর দেয়। সরি। আরিয়ান ঠোঁট কোণে মৃদু হেসে ফুটে ওঠে। মায়ের চুলে ভাঁজে হাত রেখে তার মাথা উঁচু করে। মায়ের চোখ মেলাতে পারে না তার সাথে। নিজের বাবার কৃতকর্মের জন্য তার লজ্জা লাগছে তার। তুমি সরি বলছো কেন? আমি কি একবারও তোমাকে দোষী করেছি? যা করেছে তোমার বাবা, তুমি তো করনি। মায়া উত্তর দেয় না, নিজেকে খুব নোংরা মনে হচ্ছে তার। আরিয়ান উঠে দাঁড়ায়। এদিকে পাঠিয়ে দিচ্ছি, কিছু খেয়ে ঘুমিয়ে পড়ো, অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে। রাত 1:30। আরিয়ান বিছানায় আগোছলভাবে ঘুমাচ্ছে। মায়া পাশের বালিশে হেলান দিয়ে আতশোয়া হয়ে বসে আছে আরিয়ান। তার দৃষ্টি মায়ের মুখের দিকে। দৃষ্টি দিয়ে যেন তাকে অনুভব করছে সে। মেয়েটার মধ্যে না আছে কোনো অহংকার, না আছে কোনো মারপ্যাচ। একদম সহজ সরল, সাধারণ বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। বিড়বিড় করে ঘুমের মধ্যেই কিছু একটা বলছে মায়া। আরিয়ান একদম কাছে ঝুঁকে শোনার চেষ্টা করে, কিন্তু কিছুই বুঝতে পারে না। ভরুকুসকে আলতো করে মায়ের ঠোঁটে আঙুল ছুঁয়ে দিতেই বিড়বিড় করে থেমে যায়। তবে আরিয়ান নিঃশ্বাস মায়ার উপরে পড়তে একটু নড়ে চড়ে ওঠে সে। আরিয়ান দ্রুত সরে যায়। রাতে আরও এক দফা কান্নাকাটি করে বহু কষ্টে ঘুমিয়েছে মেয়েটা। এখন উঠে গেলে মনে হয় না আর ঘুমাবে, তাই ঘুমটাও ভাঙাতে চায় না সে। মাঝে মাঝে একটা বালিশের একটু দূরত্ব রেখে উপরে শুয়ে পড়ে আরিয়ান। মাঝরাতে বুকের উপর কিছু একটা অনুভব হতেই ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকায় আরিয়ান। তার বুকে মাথা রেখে গুটি গুটি হয়ে ঘুমাচ্ছে মায়া। এক পায়ের উপর উঠানো। পাশে তাকিয়ে দেখে মাঝখানে রাখা কোলবালিশটা লাথি মেরে বিছানার নিচে পাঠিয়ে দিয়েছে মায়া। আরিয়ান নিঃশব্দে হাসে। এক হাতে মায়াকে জড়িয়ে ধরতে গিয়েও হাত সরিয়ে নেয়। মেয়েটা না হয় ঘুমের ঘরে এমন করছে, কিন্তু সে তো জেগে আছে। সামান্য জড়িয়ে ধরেও যদি খারাপ কিছু হয়ে যায়। মায়ের ঘুম ভাঙে দেরি করে। আশেপাশে তাকিয়ে দেখে পুরো রুমে সে একা। ঘরের জানালা লাগানো, পর্দাও টেনে দেওয়া, হালকা আলো জ্বলছে। আবছাতে দেখা যাচ্ছে সব। আরিয়ান রুমে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসে, হয়তো উনি শাওয়ার নিচ্ছে। বড় একটা হাই তুলে উঠে বসে মায়া। কাল রাতে কাঁদতে কাঁদতে কখন যে এখানেই ঘুমিয়ে পড়ছে তার একদমই খেয়ালই নেই। ঘড়ির দিকে তাকায়, কিন্তু আবছা আলোয় সময়টা বুঝতে পারে না। ঘুমো ঘুমো ভাবটা কাটানোর জন্য দুহাত চোখে কসলায়। তখনই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসে আরিয়ান। মায়াকে বসে থাকতে দেখে ব্যালকনির কাছের দরজার সামনে পর্দা সরিয়ে দেয়। আলোকিত হয়ে যায় ঘর। মায়া মুখ তুলে তাকায়। এতক্ষণে সে বুঝতে পারেনি আরিয়ান রুমে এসছে। আরিয়ানের পরনে ব্ল্যাক ট্রাউজার, গলায় টাওয়াল ঝরানো, জিম করা বডিতে বিন্দু বিন্দু পানির কণা। আরিয়ানের গলার টাওয়ালটা নিয়ে চুল মুছতে মুছতে সামনের আয়না দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, ঘুম হয়েছে ঠিকমতো? আয়নার দিকেই আরিয়ানের দিকে তাকায় মায়া। চোখে চোখ পড়তে দৃষ্টি নামিয়ে ফেলে। আরিয়ান শার্ট ছাড়া দেখে কোনো লজ্জা লজ্জা লাগছে তার। কোনোরকম আমতামতা করে বলে, জি হয়েছে। আরিয়ান একটা ধূসর রঙের টি শার্ট পরে নেয়। বালিশের পাশ থেকে ফোনটা নেয়ার জন্য কাছে আসতে মায়া দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে, আমি একটু ফ্রেশ হতাম। আরিয়ান ফোনটা নিয়ে পকেটে ঢুকিয়ে বলে, ও হ্যাঁ, কাল এখানে ঘুমিয়েছিলে তাই আর ডাকিনি। পাশের রুমে তোমার সব জিনিসপত্র রাখা আছে, আসো। মায়ের রুমের দরজা হালকা একটু ফাঁকা করে ইতি আঙুল দিয়ে একটু টোকা দিয়ে বলে, ম্যাম আসবো? আসো আসো, কই ছিলা তুমি? ইতি একটু হেসে ভিতরে ঢুকে। মায়া তখন চুল আঁচড়াতে ব্যস্ত। ম্যাম, আয়ান স্যার আপনাকে ব্রেকফাস্ট করতে নিচে যেতে বলেছেন, উনি অপেক্ষা করছেন। মায়া ভুরু কুচকায়। আরিয়ান তার জন্য অপেক্ষা করছে কেন? তবু তো কোনো প্রশ্ন করে ইতিকে বলে, চুল বাঁধবো কি দিয়ে? কোথায় গিয়ে রাখা আছে কিছুই তো জানি না। ইতি মুচকি সে ড্রয়ার থেকে চুলের কাঁটা বের করে দিয়ে বলে, আমি সব গুছিয়ে রেখেছি ম্যাম, চিন্তা করবেন না। মায়া চুলে খোপা করে বেঁধে নেয়। নিচে নেমে দেখে আরিয়ান তার তন্ময় ডাইনিং টেবিলে বসে আছে। সামনে খাবার সাজানো তো ওনার খাচ্ছে না দেখে বুঝতেই পারছে তার জন্য অপেক্ষা করা হচ্ছে। ইতি চেয়ার টেনে দিলে হাল তাকে। আরিয়ানের কাছের চেয়ারে বসে পড়ে মায়া। ইতি বসলো না, তারপর সে দাঁড়িয়ে দিল। অন্য সময় হলে মায়া ভাবতে ইতি হয়তো আগে খেয়ে নিয়েছে, কিন্তু এখানে তো নিশ্চয়ই এমনটা হয়নি। বসো ইতি। ইতি ইতস্ত করে বলল, না ম্যাম, আমি পরে খেয়ে নিব নে। মায়া চোখ মুখ কুচকে তাকায়। আরিয়ান বলে, এখনই খেয়ে নাও। ইতি আর না করে না, পাশে বসে মায়ের পাশে এক মনে খেয়ে চলেছে আরিয়ান। খাওয়ার সময় কথা বলা পছন্দ না তার। মায়া খেতে খেতে একটা ওটা বলছে, তন্ময় সেগুলো জবাব দিচ্ছে। তন্ময় ভেবেছিল আরিয়ান হয়তো রেগে যাবে, কারণ খাওয়ার সময় সে কোনো জরুরি কথা বললেও আরিয়ান রেগে যায়। অথচ আজকে মায়া এত কথা বলছে তার কোনো ভ্রুক্ষেপই নেই। মায়াকে একবারও কথা বলতে নিষেধ করছে না। মনে মনে হাসে তন্ময়, কিন্তু মুখে কিছুই বলে না। হঠাৎই গলায় খাবার আটকে যায় মায়ার। শব্দ করে কেসে ওঠে সে। মায়ের সামনে গ্লাসে পানি ঢালা ছিল না। তন্ময় দ্রুত পানি ঢালতে নেয়। তার আগেই আরিয়ান নিজের গ্লাসটা পানি খাইয়ে দেয় মায়াকে। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে মৃদু সমকের স্বরে বলে, খাওয়ার সময় তো কথা বলো না তো।
গলায় আটকাবেই। অর্ধেক পানি খাইয়ে গ্লাসটা নামিয়ে রাখে আরিয়ান। মায়া কাশি থেমে গেছে ততক্ষণে, চোখে পানি চলে এসছে। আরিয়ান পকেট থেকে রুমালটা বের করে মুখটা মুছিয়ে দেয়। ইতি আর তন্ময় শুধু চেয়ে চেয়ে দেখছে, দুইজনের ঠোঁটেই চাপা হাসি। আরিয়ান রুমালটা পকেটে ঢুকিয়ে ঠিক হয়ে বসে, গভীর কণ্ঠে বলে, চুপ করে খাও। মায়া মুখ বাঁকিয়ে বিরক্তিস্বরে বলে, ধ্যাত, বকছেন কেন? এরকম রোবটের মতো বসে বসে খাওয়া যায় না কি? তন্ময় মুখ টিপে হাসে। সে নিশ্চিত অন্য কেউ ওই কথাটা বললে আরিয়ান তাকে বিনা বাক্যে শ্যুট করে দিত। আরিয়ানের রাগে দৃষ্টি নিক্ষেপ করে খাওয়ার মনোযোগ দেয়। খাওয়া শেষ হয়ে পানি খাবে তখনই তন্ময় দ্রুত বলে ওঠে, পানি চেঞ্জ করে দিচ্ছি ভাই, কারণ সে জানে আরিয়ান শুধু ওই একই গ্লাসেই পানি খায়, প্রয়োজন নেই বলে মায়ার খাওয়ার অর্ধেক পানিটা খেয়ে উঠে পড়ে আরিয়ান। গটগট করে হেঁটে উপরে চলে যায়। বিকেলে নিজের রুমে ব্যালকনিতে বসে আছে মায়া, তার পাশে ইতি। আবারও মন খারাপ লাগছে তার, না চাইতেও বাবার কথা মনে পড়ছে। ভাবতে অবাক লাগছে, এই পৃথিবীতে তার সব থেকে কিছুই নেই, আপনজন বলতে ইতি ছাড়া অন্য কেউ নেই। আরিয়ান যে তার নিজের বাসায় রাখছে এটাই তো ঢের বেশি। দীর্ঘশ্বাস ফেলে মায়া। আপনাদের মধ্যে কেমন সম্পর্ক? মায়ার ধ্যান ভাঙে, ইতির কথাই বুঝতে না পেরে বলে, মানে? না মানে গত রাতে না আপনি আরিয়ান স্যারের রুমে ঘুমালেন? হ্যাঁ তো। তো সেটাই বলছি, বুঝতে পারছেন না? মায়া বোধগম্য হয় বিষয়টা, বিচলিত কণ্ঠে সে বলে, তুমি যা ভাবছো সেরকম কিছু না। ইতি আর কিছু বলল না। তার চেহারা দেখে বোঝাই যাচ্ছে মায়ের কথাটা সে খুব একটা বিশ্বাস করেনি। মায়াও চুপ করে যায়, চোখ বন্ধ করে ভাবে। মূলত তার কাছে ওই প্রশ্নের উত্তর নেই। আর আরিয়ানের মধ্যে আসলে কিসের সম্পর্ক? অফিস থেকে ফিরেছে আরিয়ান। রাতে খাবার কখনোই খায় না সে, তাই রোজকার মতো সিগারেট হতে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। চারদিকে গাঢ় অন্ধকার, বাড়ির সামনে লাইটগুলো তার নির্দেশে এই সময় বন্ধ করে দেওয়া হয়। অন্ধকার খুব পছন্দের আরিয়ানের। তার এক সমুদ্র আধারে ঢাকা নিঃসঙ্গ জীবন এই যান্ত্রিক আলোগুলো একেবারেই বেমানান, অনর্থক লাগে। একেবারে মায়ার খোঁজে নিয়েছিল। শুনেছে মেয়েটা নাকি সারাদিন রুমেই ছিল, বের হয়নি। শূন্য শূন্য লাগছে তার। কাল রাতে মায়া ছিল সাথে, সারা রাত শান্তির মধ্যে ঘুম হয়েছে। আশ্চর্যজনক হলেও কালকে কোনো রকম নেশাও করেনি, তবু ঘুমটা হয়েছে একদম মনের মতো। আবার সিগারেট টান দেয় আরিয়ান। পুরো ব্যালকনিতে গুমোটে ধোঁয়ায় ভরে গেছে। অ্যাস্ট্রেতে জমা হয়েছে অনেকগুলো আতপোড়া সিগারেটের অংশবিশেষ। আরিয়ান অবচেতন মন বারবার মায়াকে খুব করে কাছে চাইছে। সেই চাওয়াটাকে সিগারেটের ধোঁয়ার সাথে উড়িয়ে দেওয়ার নির্মল চেষ্টা করছে সে। দরজায় জোরে জোরে নক করার শব্দ হয়। আরিয়ান ঘাড় ঘুরিয়ে একবার তাকায়। তার রুমের দরজা লক করা হয় না, কিন্তু কারো লক না করা প্রবেশ করার অনুমতি নাই। তন্ময় এসছে ভেবে জোর গলায় সে বলে, দরজা খোলা আছে, কামিন। ধীর পায়ে আরিয়ান রুমে প্রবেশ করে মায়া। ঘরের আলো নিভানো। কোনোরকম পা ফেলে সামনে এগোয় সে। ব্যালকনিতে প্রবেশ করার সময় অন্ধকারে কিছু দেখতে না পেয়ে দম করে মাথায় বাড়ি খায়। উফ বলে কাকিয়ে উঠতে আরিয়ান সকচিত হয়ে পেছনে ফিরে। অভয় দেখে বুঝতে পারে এটা মায়া। তুমি এখানে? আপনাকে ডাকতে এলাম। রাতে খাবেন না? তন্ময় বলেনি আমি রাতে খাবার খাই না? তার দিকে এগিয়ে এলো মায়া। সেই যেতেই সিগারেটটা ধরা সেই হাতের কবজি ধরে মুখের সামনে ধরে বলে, তো কি খান? এসব ছাইপাস? ফেলুন এটা। ইস কি বিশ্রী গন্ধ। সিগারেট পুড়ছে, ধোঁয়ার উঠতে হাত ছেড়ে একটু দূরে সরিয়ে যায় মায়া। একটু কেশে বলে, ওটা ফেলে চলুন, খাবেন। আরিয়ান জোরে একটা টান দেয় সিগারেটে। প্রায় শেষের দিকে ওটা। মায়ের দিকে না তাকিয়ে সে বুঝতে পারে মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি যাও মায়া, রোজকার অভ্যাস আমার, রাতে আমি কখনোই খাই না, তুমি খেয়ে নাও। জেদ চেপে বসে মায়া তন্ময়কে সে জোর গলায় বলে এসছে সে আরিয়ানকে রাতে খাইয়েই ছাড়বে। তন্ময় তাকে ঠাট্টা করে বলেছিল সে নাকি জীবনেও পারবে না। মায়া একদম আরিয়ানের কাছাকাছি সে দাঁড়ায়। এক হাত বাড়িয়ে সিগারেট নিতে গেলে আরিয়ান হাত উঁচু করে ফেলবে। আরিয়ান তার থেকে বেশ লম্বা হয়, হাতের নাগাল পায় না সে। দিন ওটা। আপনি এখন খেতে না গেলে আমিও সিগারেট খাবো। আরিয়ান তার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে, পাগলামি করো না, যাও। মায়া আরিয়ানের এক কাঁধে হাত ভর দিয়ে পা উঁচু করে, আর এক হাত পা বাড়াতে তার সম্পূর্ণ ভর যে আরিয়ানের উপর। ব্যালেন্স রাখতে না পেরে আরিয়ান এক হাত তার কোমর পেঁচিয়ে ধরে উঁচু হয়ে যাওয়ায় মায়ার গরম নিঃশ্বাসগুলো আরিয়ানের গলা সমান পড়ছে। ক্ষণে ক্ষণে নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে সে। হাত নামান বলছি, আমি খাবই। এইসব তুমি খেতে পারবে না মায়া, জেদ করো না। একরকম ধস্তাধস্তি করে সে সিগারেটটা নিয়ে নেয় মায়া, যদিও ঠিকমতো সে ধরতেও পারে না। আনাড়িভাবে কাঁপা কাঁপা হাতে সেটা মুখে নিতে নিলে আরিয়ান দ্রুত বলে ওঠে, ওটা প্রায় শেষ হয়ে গেছে মায়া, ঠোঁট পুড়ে যাবে। আরিয়ানে বলতে দেরি, কিন্তু মায়া ছ্যাঁকা খেতে দেরি হয় না। গোলাপি ঠোঁটে জ্বলন্ত ছ্যাঁকা খেতে আর্তনাদ করে উঠল সে। আরিয়ান তার হাত থেকে সিগারেট ফেলে দিয়ে ব্যালকনির লাইটটা অন করে দেয়। এক হাতে
ঠোঁট চেপে ধরে চোখটা ছোড়ো করে আরিয়ানের দিকে তাকিয়ে আছে মায়া। আরিয়ান এগিয়ে আসে। আপনার জন্য আমার ঠোঁটটা পুড়ে গেল। আরিয়ান তার হাত সরিয়ে দেয়। গোলাপি ঠোঁটগুলো রক্তিম লাল বর্ণ ধরে আছে। ঘোর লেগে যায়। একটা শুকনো ফাঁকা ঢোক গেলে সে। আরিয়ান মুখে ক্রম এগিয়ে গালে হাত রেখে বিড়বিড় করে বলে, আমি তোমাকে সিগারেট খেতে বলিনি, তুমি তো জেদ করলে, তবে আমার দোষ দিচ্ছ কেন? মায়া উত্তর দেয় না। প্রচণ্ড অস্বস্তি হচ্ছে তার। দূরত্ব কেবল 1 ইঞ্চি পরিমাণ হলেও আরিয়ান ঠোঁট মেলায় না। ঘোর লাগা কণ্ঠে বলে, এই ঠোঁট কেবল ঠোঁটের সোয়াই মানায় মায়াবতী, পোড়া সিগারেটের সোয়া নয়। মায়া শিউরে ওঠে, শরীরে পশম কাটা দিয়ে ওঠে। আরিয়ানের কথার মানে বুঝতে অসুবিধা হয় না তার। ঝট করে মাথা নামিয়ে এসে চাপা স্বরে বলে, খেতে চলুন না প্লিজ। ডাইনিং টেবিলে বসে ঠোঁটে বরফ ঘষছে মায়া। ছাকাটা বেশ ভালোভাবে লেগেছে, এখন বুঝতে পারছে। প্রচণ্ড জ্বলছে যে। আরিয়ান খাচ্ছে তার পাশের চেয়ারে বসে। তন্ময় মুখে বিস্ময় নিয়ে সোফায় বসে আছে। তার ভালো লাগছে, আবার অবাকও লাগছে। আরিয়ান যত যাই করুক রাতের খাবার খায় না, মদ সিগারেট খেয়ে রাত পার করে। আর আজকে মায়া বলতেই খেতে চলে এলো। মায়া তার দিকে ঠাট্টার দৃষ্টি নিক্ষেপ করলে সে হেসে বলে, মেয়েটা আসলে অদ্ভুত ক্ষমতা আছে। আরিয়ান খাওয়া শেষ করে বলে, এখনো জ্বলছে? হুম, কমে গেছে। পাগল নাকি তুমি? এরকম কেউ করে? আপনি প্রথমে আমার কথা শুনলেই পারতেন, আমার আর এমন করা লাগতো না। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে উঠে যায়। মায়াও আর কিছু বলে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে মায়া। বারবার সে শ্বাসরুদ্ধকর সময়ের কথা মনে পড়ছে। আরিয়ানের কথাগুলো কানে বাজছে। আরিয়ান আজ তাকে মায়াবতী বলে সম্বোধন করছিল কেন? কেন? কোন বিশেষ কারণে? টানা 2 ঘন্টা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো আরিয়ান। অসহ্য লাগছে তার। কিছুতেই নেশা হচ্ছে না, ঘুম আসছে না। সেন্টার টেবিলে অর্ধেক খাওয়া ড্রিঙ্কসের গ্লাস রাখা। ঘড়ির কাঁটা প্রায় 2:30 সুই সুই। একবার বিছানায় দিকে তাকালো সে। খালি বিছানায় দেখে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। কিছুক্ষণ এপাশ ওপাশ পায়চারি করেও লাভ হলো না। মায়া হয়তো ততক্ষণে ঘুমিয়ে গেছে। আচ্ছা, তাকে এই রুমে নিয়ে আসলে কি খুব ক্ষতি হয়ে যাবে? খুব বেশি অনুসূচি হয়ে যাবে? ক্ষতি হলে হবে, সে তো অন্তত একটু শান্তিতে ঘুমাতে পারবে। কখনো কখনো একটু স্বার্থপর হওয়াই যায়। দরজা ঠেলে ভেতরে ঢুকে আরিয়ান। তার মানে সে দরজা লক করে ঘুমায় না। বিছানায় একদম মাঝখানে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে মায়া। মাথাটা বালিশে নেই, বালিশ থেকে অনেকটা নিচে। নিঃশব্দে হেঁটে গিয়ে তাকে পাজর করা করে তুলে নিল আরিয়ান। এতদিনে সে এতটুকু অন্তত জানে যে মায়ার ঘুম অনেক গাঢ়, সহজে ভাঙে না। মেয়েটার পরনে হালকা গোলাপি রঙের ঢিলেঢালা লং ফ্রক। একটু বেশি বাচ্চা কাচ্চা লাগছে ফ্রক পরায়। নিজেকে বিছানায় মায়াকে শুয়ে দিতেই একটা তৃপ্তি অনুভব করে আরিয়ান। অতঃপর তাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে সেও শুয়ে পড়ে। বুকের ভেতর জমা হওয়া সব চাপা কষ্ট দীর্ঘশ্বাস যেন নিমিষেই উড়ে যায়। মায়ার শরীর থেকে মিষ্টি একটা সুঘ্রাণ আসছে সবসময়। আরিয়ান চেনে গন্ধটা। মায়া এতটা কাছাকাছি থাকা গন্ধটা যেন আরও তীব্রভাবে নাকে এসে লাগে। ঘোর ধরে যায়। কিছু না ভেবে মায়ার গালে মুখ ডুবিয়ে ঘুমিয়ে পড়ে আরিয়ান। উচিত অনুচিতের হিসেবটা তার মায়াময় অনুভূতির ভিড়ে আড়াল হয়ে যায়। সকালে ঘুম ভাঙে নিজের আরও বাহুডোরে আবদ্ধ অবস্থায় পেয়ে থমকে গেল মায়া। এটা যে আরিয়ানের রুম বুঝতে অসুবিধা হলো না। সে তো নিজের ঘরে ঘুমিয়েছিল। তবে এক হাত দিয়ে শক্ত করে তার পেট জড়িয়ে ধরেছে আরিয়ান। সে আবার সেই হাতের উপরেই ধরে আছে। পাশে মুখ ঘোরাতে আরিয়ান ঠোঁটে তার গাল ছুঁয়ে গেল। নিঃশব্দে আটকে গেল। লজ্জায় আড়ষ্ট হয়ে গেল মায়া। আরিয়ান বেঘরে ঘুমাচ্ছে। হাতটা একটু সরানোর চেষ্টা করতে তাকে আরও শক্ত করে কাছে টেনে নিল আরিয়ান। অস্পষ্ট কণ্ঠে বলল, মায়াবতী, নড়ো না প্লিজ। মায়া থেমে গেল। প্রতিবাদ করার মতো কিছুই পেল না। লোকটা মাঝে মধ্যে এমন কোনো অধিকার স্বরে কথা বলে মায়া নিজেও বোকা বনে যায়। যেমন এখন সে বলতে পারছে না তাকে ছাড়ার কথা। তার ইচ্ছে করছে না আরিয়ানের ঘুম ভাঙাতে। গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে মায়ের মুখ গলায়। মায়ের ঠোঁট কামড়ে ধরে সেভাবে শুয়ে থাকলো। বেশ অনেকক্ষণ কেটে গেল। আরিয়ান ঘুম থেকে উঠল না। ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 11টা বেজে যাচ্ছে। অনেক বেলা হয়ে গেছে। ইতি নিশ্চয়ই তাকে খুঁজছে। তাকে রুমে না পেলে না জানি কী ভাবছে। হঠাৎই দরজায় জোরে জোরে নক করার শব্দ হলো। মায়া চমকে সেদিকে তাকালো। আরিয়ান চোখ না খুলে বিরক্তি কণ্ঠে বলল, কে? কি সমস্যা? ওপাশ থেকে তন্ময় অস্থির কণ্ঠে ভেসে আসলো, ভাই, মায়া ম্যাম রুমে নেই, পুরা বাসায়ও নেই। আরিয়ান একবার মায়ের দিকে তাকালো। মেয়েটা অন্যদিকে ঘুরিয়ে তাকিয়ে আছে। লজ্জা পাচ্ছে হয়তো। আরিয়ান শান্ত কণ্ঠে বলল, ও আমার সাথে আছে, যা তুই। তন্ময় আর কোনো কথা শোনা গেল না। আরিয়ানে মায়ের দিকে তাকালো। মায়া নিচের দিকে রয়েছে। আরিয়ান একটু হাসে। মায়ের গাল দুটো লজ্জায় লাল হয়ে আছে। মায়ের উপর থেকে হাত সরিয়ে নিতেই সে মায়াকে হাঁপ ছেড়ে বাঁচে। ঘাড় কাত করে আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান তার দিকে তাকিয়েছিল, ফলে চোখাচোখি হয়ে যায়। মায়া মৃদু কণ্ঠে বলল, আপনি আমাকে এখানে এনেছেন কেন? আরিয়ান গায়ের চাদর সরিয়ে উঠে বসে। এত বেলা করে সে কখনো ঘুমায় না। মায়া এতে
তার সব নিয়ম ভঙ্গ করে দিয়েছে। একটা ছোট্ট হাই তুলতেই সে বলে, তোমাকে যারা ঘুম আসছিল না মায়াবতী? আরিয়ানের সাথে সাথে উত্তরে আবারও বোকা বনে যায় মায়া। কিছু বলতে পারে না। সে উঠে বসে। তার গায়ের ওড়না নেই। কাঁচামাচো ভঙ্গিতে আরিয়ানের দিকে তাকায় সে। আরিয়ান ততক্ষণে বিছানা ছেড়ে নেমে দাঁড়িয়েছে। কি হয়েছে? আমি এনেছি বলে মন খারাপ, রাগ করেছো? মায়া দুপাশে মাথা নাড়ায়। কেন যেন তার রাগ লাগছে না, তবে লজ্জা লাগছে খুব করে। কথা পর্যন্ত বলতে পারছে না। কোনো রকমে সে বলল, আমার ওড়না। আরিয়ান মুচকিসে তার বালিশের পাশ থেকে তার ওড়নাটা বের করে দেয়। মায়ের দিকে এগিয়ে দিতেই দ্রুত সেটা গায়ে জড়ায় মায়া। এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে বলে, এখন আমি বাইরে যাব কিভাবে? আরিয়ান ভুরু কুঁচকে বলে, কেন? তন্ময় ভাইয়া ইতি ওরা কি ভাববে? কি ভাববে? মায়া আমতামতা করে। তার শব্দভাণ্ডার যেন শূন্য হয়ে পড়ছে। বলার জন্য কিছুই খুঁজে পাচ্ছে না আজ। আরিয়ান তার দিকে দুষ্টু চাহনিতে চেয়ে আছে। সে কোনো রকমে আমতামতা করে বলে, না কিছু না। তুমি রোজ এখানে ঘুমাবে আমার সাথে? মায়া চট করে তাকায়। আরিয়ানের কণ্ঠে গভীর অধিকার প্রকাশ পাচ্ছে। সে জিজ্ঞাসক কণ্ঠে বলে, কেন? কারণ তোমাকে ছাড়া আমার ঘুম আসছে না। আরিয়ান অনেকক্ষণ আগে অফিসে চলে গেছে। দেরি হয়ে যাওয়ায় ব্রেকফাস্টও করেনি। বাসায় আবারও একা হয়ে গেছে মায়া আর ইতি। আরিয়ান তাকে বাসায় যাবে সব জায়গা থেকে যেতে বলছে। যাওয়ার আগে বলে গেছে নিজের রুমে বসে থাকতে বোরিং লাগছে, যেন সরে সারা বাড়িতে খুঁজে বেড়ায়। তাই সে আর ইতি বাড়ির সামনের বাগানে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎই মায়ের চোখ গেল বাগানের এক কোণে ছোট্ট মতন ঘরের দিকে। সে ধীর পায়ে এগিয়ে গেল ওখানটায়। ইতিও তার পিছু পিছু গেল। ওখানে কিছু গার্ড দাঁড়িয়ে আছে। মায়া কাছে যেতে জিজ্ঞেস করলো, এটার ভিতর কি? একজন গার্ড নম্রভাবে উত্তর দিল, ম্যাম, এখানে স্যারের পোষা কুকুরেরা থাকে। মায়া ভয়ে একটু পিছিয়ে গেল। কুকুর সে ছোট থেকেই ভয় পায়। ভীত কণ্ঠে বলল, কুকুরেরা মানে? কয়টা কুকুরও না? গার্ডটা মায়াকে দেখে ভয় পেতে একটু হেসেই বলল, দুইটা, একজন মেল একজন ফিমেল। আপনি ভয় পাবেন না ম্যাম, ওদের ট্রেনিং দেয়া আছে, কামড়াবে না, ওরা স্যারের খুব প্রিয়। মায়া ও আচ্ছা বলে মাথা নাড়ায়। সে বুঝতে পারছে আরিয়ান খুব প্রিয় এরা দুইজন। নেটের দরজা দিয়ে দেখা যাচ্ছে বড় বড় পশম কুকুরগুলোর। একজন ঘুমিয়ে আছে, আরেকজন তার পাশে বসে আছে। সাইজে সাধারণত কুকুরগুলোর তুলনায় অনেক বড়। দুইজন একই রকম দেখতে। আচ্ছা, আরিয়ান ওদেরকে আলাদা করে কিভাবে? মনের প্রশ্নটা মনেই রেখে দিল মায়া। আরিয়ান আসলে তাকে জিজ্ঞেস করবে ভেবে। হলরুমের সবাই পা তুলে বসে টিভি দেখছে মায়া। টিভিতে কার্টুন চলছে। মায়া মনোযোগী দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে এক দুবার ঘড়ির কাঁটা লক্ষ্য করছে। আরিয়ান ফেরার সময় হয়েছে, তবুও আসছে না কেন? আরিয়ান বাড়িতে ঢুকে মায়া উল্টো দিকে সোফায় বসে আছে বিধায় তাকে দেখতে পায়নি। টিভির সাউন্ড অনেক জোরে দেয়া, তাই ওর পায়ের শব্দও তার কানে যাচ্ছে না। আরিয়ানের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে গলায় জোরে বাড়িতে ওঠে, মায়া রুমে আসো তো। মায়া চমকে পেছনে তাকায়। শুধু দেখতে পেয়ে আরিয়ান সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। অদ্ভুত, উনি কখন এলো? টিভি বন্ধ করে উঠে দাঁড়ায় মায়া। এটা একটু আগেই রুমে গেছে। সে একাই বসেছিল। উপরে উঠতে দেখতে পায় তন্ময় চোখ মুখ কালো করে নিজের রুমে ঢুকছে। মায়া আস্তে করে নক করে দরজায়। ভেতর থেকে আরিয়ান বলে, তোমার নক করে ঢুকতে হবে না মায়া, আসো। মায়ের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠলেও সেটা আড়াল করে ভেতরে ঢুকে দেখে আরিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে ঘড়ি খুলছে। তার দিকে তাকাতে সে লক্ষ্য করে আরিয়ান চোখ জোর অসম্ভব রকমের লাল হয়ে আছে। আটকে ওঠে সে, মুখে কিছু বলল না। আরিয়ান মুচকি আসে। আজকে মায়া কাছাকাছি থাকলেও কেমন যেন শান্তি শান্তি লাগছে না তার। এই যে তার গায়ে এত জ্বর, মাথা ব্যথা, চোখ পর্যন্ত খুলতে পারছে না। আর এখন কতটা ভালো লাগছে। মায়া ব্যথা যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। হয়তো এখনও মাথা ব্যথা করছে, কিন্তু অনুভব করতে পারছে না। মায়া কাছ থেকে অন্য কিছু অনুভব করতে ইচ্ছা হয় না তার। তখন সে কেবল মায়াতেই মগ্ন থাকে। কাছে আসো। গুটি পেয়ে তার সামনে যেতে কোমর কাছ ধরে এলে একদম কাছে টেনে আরিয়ান। কপালে উত্তপ্ত ঠোঁটে উষ্ণ স্পর্শ দিল কেঁপে ওঠে মায়া। তড়িৎ গতিতে হাতের উল্টো পিঠ দিয়ে আরিয়ানের গাল ছুঁয়ে দিতেই চোখ মুখ নিমেষেই অদ্ভুত ব্যাকুলভাবে ফুটে উঠে অস্থিরতা ভরা কণ্ঠে বলে, আপনার গায়ে প্রচন্ড জ্বর। আরিয়ান মাদক করা নয়নে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। মায়ার চোখে মুখে তার জন্য অস্থিরতা দেখে মনে হয় একরাশ প্রশান্তির হাওয়া বয়ে যায়। চোখ বন্ধ করে ফেলে সে। মায়া, ব্যথাটা কি তাহলে আরও হচ্ছে? না জানি মায়াবতীর এই জ্বরে আমার কিছু হয় না। আরিয়ানের কণ্ঠে যেন জড়তা। মায়া বুঝতে পারে আরিয়ান জোরে ঘরে এইসব বলছে। জ্বরে যেন পুড়ে যাচ্ছে সারা শরীর। মায়া তাকে জোর করে বিছানায় বসিয়ে দেয়। আপনি বসুন, আমি ওষুধ নিয়ে আসছি। আপনার জ্বর বেড়ে যাচ্ছে। আরিয়ান তার হাতটা ধরে ফেলে। থেমে থেমে বলে, তুমি যেও না মায়াবতী, তুমি থাকলেই হবে। আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু না।
মায়া দ্রুত বের হয়। মেডিসিন কোথায় রাখা আছে জানে না সে। তন্ময় রুমে যেয়ে নক করতে দরজা খোলে তন্ময়। তার কিছু বলার সুযোগ না দিয়ে মায়া বলে, আমি এক্ষুনি আসছি, একটু বসুন। ভাইয়া, ওনার তো খুব জ্বর, জ্বরের ওষুধ কোথায় আছে? তন্ময় রাগ নিয়ে কিছু একটা বলতে চায়, কিন্তু সে বলতে পারে না। মায়া অস্থির চাহনি দেখে সে নরম কণ্ঠে বলে, চলুন দিচ্ছি। একটু আগেই এনি আরিয়ানের সাথে তার এক প্রকার রাগারাগি হয়েছে। অসুস্থ হলে কখনো নিজের খেয়াল রাখে না আরিয়ান। সামান্য ওষুধ খেতে চায় না। আসছে প্রচণ্ড জ্বর, তবুও শত বলেও ডাক্তারের কাছে নিতে পারেনি। এখন যদি মায়ের কথা ওষুধ খায় তাহলে শান্তি। আরিয়ানকে বিছানায় হেলান দিয়ে বসিয়ে দিয়েছে তন্ময়। মাথা কাত করে চোখ বন্ধ করে রেখেছে আরিয়ান। মায়ের কথাতে ওষুধ খেয়েছে সে, তবে জ্বর এখনও কমেনি। মায়া স্যুপ বাটি হাতের ঘরে ঢোকে। তন্ময় একটু সরে দাঁড়ায়। আরিয়ান পাশে বসে। মায়া এক চামচ স্যুপ মুখের সামনে ধরে বলে, হ্যাঁ করুন। আরিয়ান আদো আদো ভাবে তাকায়। মায়ের হাত অন্য হাতটা শক্ত করে ধরে বিনা বাক্যে মুখ হা করে। মায়ের লজ্জা লাগে। তন্ময়ের সামনে এভাবে উনি একইভাবে হা ধরে রেখেছেন। তন্ময় না জানে কী ভাবছে। মায়ের নত চেহারার দিকে তাকিয়ে তুমি বুঝতে পারে অস্বস্তি হচ্ছে। আপনি তাহলে খাইয়ে দিন, কোনো দরকার হলে আমাকে ডাক দিন। মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তন্ময় বেরিয়ে যায়। আরিয়ানকে পুরো বাটিটার স্যুপ খাইয়ে দিতে স্বস্তির নিঃশ্বাস ফেলে মায়া। বাটিটা টেবিলে রেখে পানি খাইয়ে দেয়। এখনও তার হাতটা ধরে রেখেছে আরিয়ান। আরিয়ানের পিঠে বালিশ দেওয়া, সে সরিয়ে তাকে শুয়ে দিতে হবে। হাতটা ছাড়িয়ে তার দুবাহু ধরে সে বলে, একটু সামনে আসুন, বালিশটা সরাবো। আরিয়ান আফসালও তাকায়। লাল লাল মণিগুলো ঘোর লাগা চাহনি। হুট করে মায়ের দুগালে হাত থেকে সে নিষেধর কণ্ঠে বলে, ক্যান আই কিস ইউ লিপস? কিছুক্ষণ ভাবাকশূন্য হয়ে চেয়ে থেকে মায়া। চোখের পাতা নেমে আসে একরাশ দম বন্ধ করা অনুভূতি। সে জানে আরিয়ান জ্বরের ঘরে এমন কথা বলছে, তবু তার লজ্জা লাগছে। এমন কথা কার না লজ্জা লাগবে। সরাসরি ঠোঁটে চুমু খাওয়ার জন্য অনুমতি চাইছে। আরিয়ান উত্তরে আশায় তাকিয়ে আছে সেই একই দৃষ্টিতে। সে চাহনি গভীর তৃষ্ণা। মায়া আমতামতা করে কিছু বলতে চায়, কিন্তু পারে না। ততক্ষণে নিজের বৃদ্ধ আঙুল দিয়ে মায়ের ঠোঁটে আলতোভাবে স্লাইড করছে আরিয়ান। মায়া হাত ধরে আটকায়। গাল থেকে আরিয়ানের দুহাত সরিয়ে নেয়। পিঠে বালে সরিয়ে আরিয়ানকে শুয়ে দেয়। আরিয়ানের কোনো বাধা দেয় না, কোনো রকম জোর করে না। সে হয়তো তার উত্তরটা পেয়ে গেছে। আরিয়ানের গায়ে কম্বল টেনে দিয়ে উঠে যেতে নেই তার হাত ধরে ফেলে আরিয়ান। চোখ বন্ধ অবস্থায় সে ধীর গতিতে বলে, লাইটটা অফ করে দিয়ে আসি, আপনার ঘুম হবে না আলো থাকলে। মায়াবতী যেও না, এখানেই থেকো। আরিয়ান হাসে, ছেড়ে দেয় মায়ের হাত। জ্বরের উত্তাপে তার ফর্সা চেহারাটা লাল হয়ে আছে। নাকের ডগায় জায়গাটা আর ঠোঁটগুলো অতিরিক্ত লাল। ঘরে হালকা আলো জ্বালিয়ে দেয় মায়া। ওয়াশরুম থেকে মগে করে পানি এনে পাশের টেবিলে রাখে। রাতে যদি জ্বর আসে না কমে তাহলে পানি দিয়ে গা মুছিয়ে দিতে পারবে। অতঃপর আরিনের পাশে ঘেঁষে শুয়ে পড়ে। এক হাত আরিনের নিজের বুকে চেপে ধরে রেখেছে, অন্য আছে নরম কোমল স্পর্শে আরিনের মাথায় হাত বুলিয়ে যেতে থাকে। ভোরের দিকে মায়ের চোখে ঘুম নেই, কপালে চিন্তার ছাপ। ওষুধ খাইয়েছে অনেকক্ষণ হলো, তবুও জ্বর কিছুতেই নামছে না, উল্টো ক্রমাগত বেড়ে চলেছে। জ্বরে কাঁপছে আরিয়ান। তার শরীরের তাপ মায়ার গরম লাগছে। ছোট্ট একটা শ্বাস ফেলে উঠে যায় মায়া। এক রাতে তন্ময়কে ডাকে, কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। তাই আর ডাকলো না, ঘরে আলো জ্বালিয়ে দিল। ড্রেসিং টেবিলের থেকে একটা রুমাল দিয়ে মগের পানিতে ভিজিয়ে প্রায় 1 ঘন্টা কপালে পানি দেওয়ার পর জ্বর কিছুটা কমে এলো আরিয়ানের। এতক্ষণে অচেতন ছিল। জ্বর নেমে যেতেই শরীরের ঘামে ভিজে গেল। মায়া গায়ে কম্বল সরিয়ে দিতেই আরিয়ান জ্বরের ঘরে কেটে যায়। চোখ মেলে তাকায় সে, তবুও ঘুমের রেশ কাটেনি। মায়াকে তার পাশে বসতে দেখে বলে, মায়া তুমি? আছি আছি, আপনার কাছেই আছি, কোথাও যাইনি। আরিয়ান হেসে ফেলে। মায়ার বলার ধরন শুনে প্রচণ্ড হাসি পায় তার। নিশ্চিত সে জ্বরের ঘরে উল্টোপাল্টা করছিল। এই সমস্যা তার আছে, তবে আগে এইসব শোনার মতো কেউই ছিল না। এখন একই জায়গায় কথা বলতো, একা একা জ্বর সেরে যেত। এইসব নিয়ে মাথা ঘামাতো না সে। আরিয়ান একা একাই হাসতে থেকে ভুরু কুঁচকে ফেলে। মায়া, হাসছেন কেন? তোমাকে খুব জ্বালিয়েছি তাই না? বিরক্ত হয়েছ? হুম, বিরক্ত হইনি। বাস্তবিকভাবে মায়ের এক ফোঁটা বিরক্তও আসেনি, বরং চিন্তা হয়েছিল সারাটার সময় অস্থিরতায় কেটেছে। নিজে অসুস্থ হলেও কখনো এতটা টেনশন হয় না তার। আরিয়ান শার্টে ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আসছে। মায়া ইতস্তভাবে বলল, শার্টটা খুলে ফেলুন, ঘেমে গেছেন, এভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে। আরিয়ান উঠে বসে। শার্টের 3টে বোতাম খুলতেই মায়ার চোখ নামিয়ে নেয়। আজকাল হুটার লজ্জা লাগে তার, খুব লজ্জা। উঠে গিয়ে সে তোয়ালে নিয়ে আসে, আরিয়ানের দিকে এগিয়ে দেয়। শরীর মুছে নিন। আরিয়ান মায়ার নতমুখের দিকে তাকায়। তোয়ালেটা দিয়ে গা মুছে দিতে দিতে বলে, এত লজ্জা পেও না, কাবার থেকে টি শার্ট বের করে দাও। মায়া এখন উত্তর দেয় না। টি শার্ট বের করে দিল, সে পরে নেয় আরিয়ান।
হাই তুলে মায়া। সারা রাত ঘুমায়নি, এখন ঘুম পাচ্ছে। মায়া যে লাইট নিভিয়ে দেয়। আরিয়ান বালিশ ঠিক করতে করতে বলে, দরজা খোলা মায়া, দরজা লক করে ঘুমেতে আসো। বিছানায় গা এলিয়ে ক্লান্তিতে দুই চোখ বন্ধ করে মায়া। তার চুলে পরম স্নেহের হাত বুলিয়ে দিচ্ছে আরিয়ান। আজকে জ্বরের ঘরেও লোকটা তার সাথে খারাপ কিছু করেনি, কোনোরকম জোর করেনি, নিজের নিয়ন্ত্রণ হারায়নি। সকালে আরিয়ান রুম থেকে বেরিয়ে আসতেই তন্ময়ের মুখোমুখি হয় মায়া। তাকে দেখে তন্ময় প্রশ্ন করে, ভাইয়ের জ্বর কমেছে? জি, কোথায় উনি? ওঠেনি? এখন নেই জ্বর। উঠেছেন ওয়াশরুমে। ও আচ্ছা বলে মায়াকে সাইড দিল তন্ময়। মায়া মুচকে সে নিজের ঘরে চলে গেল। আরিয়ান গলায় টাই বাজছে, অফিসে যাবে সে। মায়া বসে আছে তার সামনে সোফায়। সে বসে মনোযোগ দিয়ে আরিয়ানের টাই বাঁধা দেখছে। আরিয়ান সন্ধিহান কণ্ঠে বলল, আমাকে ভেবে কি দেখছো? আপনার টাই বাঁধা দেখছি, আপনাকে না। আরিয়ান হেসে দেয়। কাবাট খুলে একটা বক্স বের করে মায়ের সামনে এক হাঁটু গেড়ে বসে। মায়া বাম হাতটা টেনে নিজের পায়ের উপরে রাখতে মায়া তাড়াহুড়ো করে বলে, কি করছেন? আরিয়ান বক্স থেকে সেই পায়েলটা বের করে সেটা নিজের বিছানায় পেয়েছিল, খুব যত্ন করে রেখে দিয়েছিল। চিরচেনা প্রিয় পায়েলটা এতদিন পরে থেকে মায়ের মুখে খুশি উপচে পড়ে, ঠোঁটফুটে মিষ্টি হাসি। আপনি এটা কোথায় পেলেন জানেন? আমি কত খুঁজেছি, ভেবেছিলাম হারিয়ে ফেলেছি। আপনার কাছে এলো কি করে? আমার বিছানায় পেয়েছি। তোমার পায়ের ব্যান্ডেজ করার সময় ওই দিন ডাক্তার ভুলে খুলে দিয়েছিল। মায়ের কণ্ঠে দুষ্টুমি মেখে বলে, আপনি রেখে দিয়েছিলেন কেন? কেন রেখেছিলাম কারণ শুনতে চাও? হুম। আরিয়ান ভ্রু কুঁচকে বাঁকা আসে, পায়েলটা পরিয়ে দিয়ে মায়ের কানের সামনে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমি কারণ বলতে শুরু করলে তুমি লজ্জা পেবে মায়াবতী। ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট করার সময় হঠাৎই গলা ফাটিয়ে চিৎকার দিয়ে চেয়ার ছেড়ে উঠে যায় মায়া। তন্ময়তে দুইজনে হতভম্ব চেয়ে থাকে আরিয়ানের। দাঁড়াতে পেছন থেকে কুকুরগুলো ডাকে, সেদিকে তাকায় সবাই। আরিয়ানকে দেখে কুকুরগুলো দৌড়ে তার পায়ের কাছে সে মুখ ঘষতে থাকে। মায়া ভয়ে সিটিয়ে যায়, কাপা কাপা গলায় বলে, ওদেরকে সরান প্লিজ, কামড়ে দিবে। আরিয়ান তাদের মাথায় হাত বুলিয়ে দেয়। কুকুরগুলো যেন খুশিতে লাফাতে থাকে। ডোন্ট বি সিক, ওরা কামড়াবে না। একটা কুকুর মায়ের দিকে আসতে ছিটকে দু কদম পিছিয়ে যায় মায়া। পা কাঁপছে তার। এমনিতে সে কুকুরের প্রচণ্ড ভয় পায়, তার উপরে এদের আকতি, এত বড় গা ভর্তি লম্বা লম্বা সাদা পশম, দেখতে খুব সুন্দর, তবুও ভয় লাগছে মায়ার। আরিয়ান প্রশ্নসূচক দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। সে চোখ মুখ খেয়ে বন্ধ করে রেখেছে। এদের দিকে তাকাতেই সে বলে, ম্যাম কুকুরে ভয় পায়, শুনেছিলাম ছোটবেলায় একবার কুকুরে ধাওয়া করেছিল ওনাকে। কামড়ায়নি, তবে খুব ভয় পেয়েছিলেন তখন। আরিয়ানের কাছে গিয়ে মায়ের বাহু জড়িয়ে ধরে। হাতের ইশারায় কুকুরগুলোকে বসতে বললেও তার সুন্দরতম পাশাপাশি বসে লেজ নাড়াতে থাকে। আরিয়ান নরম কণ্ঠে বলে, মায়া ভয় পায় না, চোখ খুলে, ওরা কিছু করবে না, ট্রাস্ট মি। না প্লিজ, ওদেরকে নিয়ে যান, ভয় লাগছে। আরিয়ান ছোট্ট একটা শ্বাস ফেলে তন্ময়কে ইশারা করে। তন্ময় মাথা নাড়িয়ে কুকুরগুলো দুটোকে গার্ডেনে নিয়ে যায়। মায়া ধীরে ধীরে চোখ মেলে। আরিয়ান তাকে ছেড়ে দাঁড়ায়, নিজের চেয়ারে বসতে বসতে বলে, খাবার শেষ করো, ওরা এখানে আসবে না। মায়া চুপচাপ খেতে বসে। তার কেন যেন মনে হচ্ছে আরিয়ান তার উপর রেগে আছে। গতকাল গার্ড বলেছিল কুকুরগুলো আরিয়ান খুব প্রিয়, তবে কি সে ভয় পাওয়ায় আরিয়ান রেগে গিয়েছিল? কিন্তু সে কি করবে? তার মানে সত্যি খুব ভয় করছিল। খাওয়া শেষ হতেই ধুয়ে রুমে যেতে নিলেই আরিয়ান তার হাত টেনে ধরে। মায়া জিজ্ঞাসক দৃষ্টিতে তাকিয়ে সে বলে, আসো আমার সাথে। মায়া আর কিছু বলে না। আরিয়ান পিছন পিছনে গার্ডের এসে দাঁড়ায়। আরিয়ান তার হাত ধরতেই সেই ছোট্ট ঘরটার সামনে নিয়ে যায়। গার্ডটার দরজা খুলে দেয়। আরিয়ান ভেতরে ঢুকতে ঢুকতে বলে, ভয় পাবা না, ঠিক আছে? মায়া ফট করে বলে দেয়। আপনি আমার সাথে রাগ করেছেন? আরিয়ান ভুরু কুচকায়, হেসে দিয়ে বলে, রাগ করবো কেন? আমি ওদের ভয় পেলাম তাই। ওরা তো আপনার খুব প্রিয়। আরিয়ান মৃদু হেসে বলে, তুমি আমার খুব প্রিয় মায়াবতী। প্রিয় মানুষের সাথে রাগ করা যায় না, আর তোমার সাথে তো একদমই না। মায়া জানতে ইচ্ছে করে কেন তার সাথে রাগ করা যাবে না, কিন্তু জিজ্ঞেস করতে পারে না। কেন? ওই লজ্জা, তার খুব লজ্জা লাগছে। ভেতরে ঢুকতে কুকুরগুলো দাঁড়িয়ে লেজ নাড়াতে থাকে। মায়া একটু পিছিয়ে যায়। আরিয়ান তাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আমি আছি তো, ওরা কামড়ালে কি আমি তোমাকে এখানে আনতাম বলো? মায়া উত্তর দেয় না, ভীতনয়নে কুকুরগুলোর দিকে চেয়ে থাকে। আরিয়ান হাত দিয়ে ইশারা করে বলে, ওর নাম জ্যাক আর ওর নাম জেনি। ওদেরকে আমি নিয়ে এসেছিলাম প্রায় 3 বছর আগে। তখন ওরা একদম বাচ্চা ছিল, এখানেই বড় হয়েছে, খুব আদরে, বুঝতে? মায়া মৃদু হেসে বলে, একজন এসে মায়ের পায়ের ঘেঁষতে ঘেঁষতে আরিয়ানের বাহু ধরে খামচে ধরে বুকিল মুখ লুকায় মায়া। আরিয়ান তার চুলে ভাজে হাত লাগিয়ে আশ্বস্ত করে বলে, জ্যাক আদর দিতে এসছে, মাথায় হাত বুলে দাও, দেখো তোমার ভয় কেটে যাবে।
মায়া ঘাড় বাঁকিয়ে তাকায়। কুকুরটা ক্রমত তার পায়ের মাথা ঘষছে। সে কাপা কাপা হাতে মায়ের হাত দূর করতেই তার আজে জিব্বা দিয়ে চেটে দিয়ে জ্যাক। মায়া আটকে ওঠে, হাত ছড়িয়ে নেয়। আরিয়ান হেসে উঠে বলে, জ্যাক আদর করছে, পছন্দ হয়েছে তোমাকে। মায়া ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। জেনি এগিয়ে আসলে তার মাথায় হাত আদর করে দেয় সে। ভয়টা কেটে গেছে। আরিয়ান হাতের ঘড়ির দিকে তাকায়। অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে তার। ভয় কমেছে? হুম। শিওর? আর ভয় পেও না তোদের? মায়া দুই দিকে মাথা নাড়ায়। আরিয়ান হেসে তার কপালে গভীরভাবে চুমু খায়। সে চাচ্ছিল না মায়া কোনো রকম ভয়ে থাকুক, তাও আবার কোনো বিষয়ের জন্য। আরিয়ান অফিসে যাওয়ার জন্য গাড়ি হেঁটে ওঠে। হাত নাড়িয়ে তাকে বিদায় জানায়। মায়া মনে মনে ভাবে, লোকটা এত ভালো কেন?